ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু জিয়াউর রহমানের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে তার পরিবার, এমনকি ছেলের সবশেষ 4 মাসের স্কুলের বেতনও দিতে পারেনি তারা। যমুনা টেলিভিশনে প্রচারিত এই খবর তামিম ইকবালের নজরে এসেছে। জিয়ার পরিবারকে 5 লক্ষ টাকা উপহার দিয়েছেন তিনি, সাহস দিয়েছেন জিয়ার সন্তান তাহসিনকে। বিসিবিও আশ্বাস দিয়েছে অর্থাভাব কোনোভাবেই তাহসিনের স্বপ্ন পূরণে বাধা হবে না। এদিকে জিয়ার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবিতে ধুলো পড়ে, স্মৃতিতে না। ভালোবাসা বন্ধুত্ব বন্ধনে স্বামী জিয়াউর রহমানকে মৃত্যুর পরও আগলে রেখেছেন স্ত্রী লাবণ্য রহমান। স্বামীর অকাল মৃত্যু যাকে অসহায় বানিয়েছে, স্বামীকে ভালোবেসে তার দাবা নামের স্বপ্নের পাশে থাকতে একসময় তিনি ছেড়েছিলেন বিসিএস দিয়ে যোগ দেয়া ম্যাজিস্ট্রেটের চাকরি। কে জানে সেই চাকরিতে বহাল থাকলে হয়তো জিয়াউর রহমানের পরিবারকে এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতো না। ভাগ্য তাকে এমন জায়গায় নিয়ে এসেছে যে ছেলের সবশেষ 4 মাসের স্কুলের বেতনও দিতে পারেননি। যমুনা টেলিভিশনে প্রচারিত এই খবর তামিম ইকবালের নজরে এসেছে। 16 ঘন্টারও কম সময়ের মধ্যে সমাধান নিয়ে হাজির তামিম। ছেলের স্কুলের বেতন সঙ্গে দাবা খেলার খরচ মেটাতে খান সাহেব 5 লক্ষ টাকা উপহার দিয়েছেন। শুধুই কি তাকে কলিজাওয়ালা খান বলা হয়? বাংলাদেশে ক্রিকেট জগতে খুব ভালো একটা প্লেয়ার উনি, সবসময় আমরা তাকে পছন্দ করি। তো আমার ছেলের ব্যাপারে কথা বলে জিয়াকে খুব সম্মান করলো ওর কথা বলে। তো আর আমার ছেলের জন্য সে 5 লাখ টাকা চেক দিয়েছে। হ্যাঁ, উনি বললো যে দাবার সাথে সাথে পড়াশুনোটাও চালিয়ে রাখতে, আর দাবাটা উনি বললো লেগেসিটা ধরে রাখতে। প্রয়াত জিয়াউর রহমানের স্বপ্ন ছিল তাহসিনকে গ্র্যান্ড মাস্টার বানাবেন। তার পরিবারের সঙ্গে দেখা করে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, জিয়ার স্বপ্ন পূরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাশে থাকবে। সে আমাদেরকে বলল যে একটা অ্যাপ্লিকেশন যেন প্রেসিডেন্টের নামে করে, আমি করি। তাহসিনের যেহেতু সামনে খেলা আছে, ওটার জন্য তারা অবশ্যই সহযোগিতা করবে। তামিম ইকবাল বা বিসিবির মতো ক্রীড়া মন্ত্রণালয়ও আছে জিয়াউর রহমানের পরিবারের পাশে। মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। না, একটা বাহবা তো তামিম ইকবাল বিসিবি কিংবা ক্রীড়া উপদেষ্টা পেতেই পারেন। মঞ্জুরি, আমরা প্রায় ছোটবেলা থেকেই শুনে আসছি গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, এই নামটার সঙ্গে পরিচিত আমরা। তার পরিবার একদম, তার পরিবারের হোপফুলি এই বিষয়গুলো, এই যে সহযোগিতার হাত অল্প অল্প করে আসছে, এটা হয়তোবা বেশ অল্প অল্প করেই হয়তোবা অনেক বড় একটা সহযোগিতা হবে এবং তারা খুব দ্রুতই এই দুর্ভাগ্য অবস্থা থেকে ফেরত আসুক, এটাই আমরা সবাই দোয়া করতে পারি। শুধু একেবারেই আজকের অতিথি যিনি, তার সঙ্গে অনেক আলাপ হবে। এম কায়সার নামটা অনেক পরিচিত, একটু পদবিটা বদলে গেছে। ক্রীড়াঙ্গনের সংস্কারে যে সার্চ কমিটি, তার সদস্য, স্বাগত। এবং আরো একটা বড় ব্যাপার, আজকে তার জন্মদিন। বার্থডে বলতে পারি, হ্যাপি বার্থডে টু এম কায়সার। থ্যাংক ইউ। এভারগ্রিন লাগছে আপনাকে, এই কারণে বার্থডে বয় আপনি। এখন কেক তো অনেয়ারে কাটা যাচ্ছে না, আমরা পরে একটা ব্যবস্থা না হয় করি। কিন্তু বয়স যে বাড়ছে না স্যার, ভাই কি বলছেন? কিছুটা অবশ্যই বাড়ছে, বয়স বাড়ছে না এমন কিছু না। অলরেডি 55 একই রকম দেখছি আপনাকে শুরু থেকেই। না, অলরেডি 55, কিন্তু আমি মানসিকভাবে 25 বা 26। আরো 1 বছর আপনি কিন্তু দেখলেন ক্রীড়াঙ্গনকে, বিসিবিকেও দেখলেন। বিসিবির এই যে পরিবর্তন, এই যে কেটে গেল কিছুদিন পরিবর্তনের পর, যদি আউট অফ 10 মার্কসের কথা আসে, কত দিবেন বিসিবিকে 10-এ? আপনি যদি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের একদম আবিধানিক ব্যাখ্যাটা যদি আমি দেই, তাহলে আমার মনে হয় যে 10-এ পাস। কারণ এখন পর্যন্ত আপনি দৃশ্যমান বদল, আমরা যেটা চিন্তা করেছিলাম যে নতুন বোর্ড সভাপতি আসার পর আমরা কিছু দৃশ্যমান বদল দেখব, সেটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। কিন্তু সে সঙ্গে মনে রাখতে হবে যে তিনি খুব একটা বেশি সময় পাননি।
কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেই সব সিদ্ধান্ত যে আপনার একেবারে পারফেক্ট হয়েছে তা কিন্তু না, তবে কিছু সিদ্ধান্তর প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা তিনি খুব দ্রুত মেটাতেও পেরেছেন। সো এই কারণে বলা যেতে পারে যে আমি একেবারে, আপনি অনেকে হয়তো তাকে নাম্বার দিতে চাইবেন না, কিন্তু আমি বলবো যে অন্তত তাকে পাস মার্ক দিতে চাই। একদম। এই যে আসার পর থেকে এই বিসিবির এই যে গঠনের পর থেকে আসলে এক্সপেকটেশনটা তো অনেকভাবেই হচ্ছে, কারণ আমরা বেশ অনেকদিন ধরেই অনেকগুলো কমপ্লেইন্স ছিল, স্পেশালি অপেশাদারিত্ব যে বিসিবির সেই জায়গাটা। হাতুরু সিংহের এই যে যাওয়াটা আসার পর এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বোর্ড সভাপতি হিসেবে যখন ফারুক ভাই দায়িত্বটা নিয়েছিলেন তখন এটা প্রায় অবভিয়াস হয়ে গিয়েছিল যে হাতুরু সিংহে এখানে থাকছেন না এক অর্থে। তিনি একটু সময় নিয়েছেন, একটু দেরি করেছেন, কারণটা হলো যে পাকিস্তান সফরে পাকিস্তানে খুব ভালো পারফরমেন্স করেছিল বোর্ড, ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ড খুব ভালো পারফরমেন্স করেছিল, এই ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করেছিলেন। সেখানে প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে আপনি টেস্ট সিরিজ জিতে এসেছেন, তখনই তাৎক্ষণিকভাবে যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের একটা ব্যাকল্যাশ আসবে। এই কারণে একটু তিনি সময় নিয়েছেন, দেরি করেছেন, এবং তার যুক্তিটা হলো যে এই ইন দ্য মিন পিরিয়ডে তিনি যে ভিকটিম ছিল নাসুম আহমেদ, তার সাথে কথা বলেছেন এবং কি কি করা যেতে পারে, আইনজীবীর সাথে কথা বলেছেন, সব কিছু নিয়ে তিনি একটা সময় নিয়েছেন এই কাজটুকু করার জন্য। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই বিষয়ে এর আগের বোর্ড কিন্তু একটা তদন্ত কমিটি করেছিল বা তদন্ত কমিটির রিপোর্টও হয়েছিল, যেটা আমরা জানি যে সেটা প্রকাশ্যে কিন্তু আগের বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছিলেন যে এমন কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। তো আমার প্রশ্নটা একটাই, সেটা হলো যে সেই তদন্ততে যারা ছিলেন বা সেই তদন্ত যারা করেছিল, আপনি সেই তদন্ত যারা করেছিলেন তারা কিন্তু এই বোর্ডের মধ্যেও রয়েছেন। তো তাদের সেই আপনার রায়টাকে বা বিচারটা কি ঠিক হয়েছিল, সেই প্রশ্নটা করেছেন কি ফারুক আহমেদ এই আগের যারা এই তদন্তের মধ্যে ছিলেন? এটা একটা প্রশ্ন। পাশাপাশি আপনি পাশ করিয়েছেন, স্বাভাবিকভাবেই তিনিও চেষ্টা করছেন তার জায়গাতে। কিন্তু আরেকটা ব্যাপার, স্ট্যান্ডিং কমিটি, বারবার যে প্রসঙ্গটা আসছে, কে আসলে অপারেশনস কমিটি দেখছে, কে ডেভেলপমেন্ট দেখছে, এই ভাগবাটোয়ারে যে ব্যাপারটা অফিসিয়ালি, এটা আসলে কেন এত ডিলে হচ্ছে? আমরা তো এখন শুধুমাত্র দেখতে পাচ্ছি দুজনকে, নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ, এবং কার্যত অন্যান্য যারা বোর্ডে রয়েছেন তাদেরকে তেমনভাবে ফাংশনাল আমরা দেখতে পাচ্ছি না। হয়তো টেলিভিশনের সামনে অনেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ফাংশনাল, আমি যেটা বললাম যে ফাংশনাল হিসেবে কিন্তু তাদেরকে তেমন দেখা যাচ্ছে না। এই কারণে আপনি যত দ্রুত এই স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করবেন এবং দায়িত্বটা তাদেরকে দিয়ে দিবেন, দেখবেন যে তারা কাজ করছেন কিনা বা পারছেন কিনা, তখন আপনি তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা থাকে। কিন্তু শুধুমাত্র যদি আপনি সব কাজ যদি বোর্ড সভাপতিকে করতে হয়, সব প্রেস কনফারেন্সে যদি বোর্ড সভাপতিকে আসতে হয়, এবং নাজমুল আবেদিন ফাহিমকেই সব কাজগুলো যদি করতে হয়, ইভেন যে কোনো আপনি টুর্নামেন্ট উদ্বোধন থেকে শুরু করে যে কোনো কাজ দেখবেন যে এই দুজন ছাড়া আর কেউ তেমনভাবে তাদেরকে কাউকে দৃশ্যমান দেখা যাচ্ছে না। দ্যাট মিনস বোর্ডে কিন্তু আপনার যে ধরনের একটা ফুর্তি থাকার কথা ছিল বা আপনি যেরকম স্পিরিট থাকার কথা ছিল, সেই স্পিরিটের অভাবটা আমরা দেখতে পাচ্ছি। এটা গেল একটা দিক, রঞ্জন। আরেকটা দিক হলো যে 26 জন বোর্ড পরিচালকের মধ্যে 15 জন এখন পর্যন্ত অনুপস্থিত। কয়েকজন আপনার পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু যারা পদত্যাগপত্র দেননি তাদের ব্যাপারে কি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানিয়েছে, কোনো প্রেস রিলিজকে জানিয়েছে যে অমুক এত বোর্ড ইসের মধ্যে নেই, লম্বা সময় ধরে তিনি নেই, তাকে আর বোর্ডের পরিচালক হিসেবে রাখা সম্ভব না? এনএসসি থেকে চিঠি দিয়ে সেটা জানতেও চাওয়া হয়েছিল। রাইট। তো আমার মনে হয় যে এইসব ব্যাপারেও একটু দ্রুত সিদ্ধান্ত একটা নেওয়া উচিত, এবং বোর্ড সামনে কোন প্রক্রিয়া চলবে, যেহেতু 15 জন আপনার আগের পরিচালক এখন পর্যন্ত অনুপস্থিত রয়েছেন, এক অর্থে 9 জনকে নিয়ে আপনি কাজ করছেন, এই বোর্ড নিয়ে আপনি চলবেন নাকি আপনি নতুন করে আবার নির্বাচন দিবেন নাকি অ্যাডহক কমিটি বেসি করবেন, এটার একটা খুব দ্রুত আমি মনে করি যে একটা সিদ্ধান্ত আসা উচিত। কাঠামোগত দিক থেকে না হয় বোর্ডের ভিতরে কোনো কিছু পরিবর্তন আসতে পারে, সেটার হয়তোবা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, কিন্তু মাঠের খেলা যেটা নিয়ে সবাই আমরা কনসার্ন, সেই জায়গাটা কেন ডিসিশন নিতে দেরি হচ্ছে? কারণ আমরা এটা সবাই জানি যে শান্ত যদি অধিনায়কত্ব ছাড়ে তাহলে কার কাছে অধিনায়কত্ব যেতে যাচ্ছে, তারপরও এই ঘোষণাটা দিতে এত ডিলে কেন? এই কারণে আমি বললাম যে আমি পাসমার্ক দিতে চাই, কিন্তু আপনি এর চেয়ে বেশি নাম্বার নয়। কারণটা হলো যে আপনি মাত্র আপনি কিছুদিন পরে 22 নভেম্বর থেকে খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি, প্রথম টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত আপনি জানেন না যে টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে হবেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোনো দলের একটা ক্যাপ্টেন, আগে আমরা জানি যে ধরুন আপনি দল ঘোষণার আগে কিন্তু ক্যাপ্টেন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ক্যাপ্টেন ঘোষণা না করার অর্থটা হলো যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট বা টি-20 ক্রিকেটে ক্যাপ্টেনের ভূমিকাটা যে খুব একটা বেশি কিছু না, সেটা কিন্তু আরেকবার এখানে দৃশ্যমান এবং পরিবর্তন হলো। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন এখন ক্যাপ্টেনের চয়েস হিসেবে কিন্তু খুব বেশি নেই, আমরা জানি যে কে ক্যাপ্টেন হবেন। সো এই কারণে ক্রিকেট বোর্ডের এটা কিন্তু করার জন্য আপনার খুব লম্বা সময়ের জন্য আপনার সিদ্ধান্ত নিতে হবে বা মিটিং করতে হবে তা কিন্তু না। একটা মানে আধা ঘন্টার একটা মিটিংয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া যায়, করেন তাহলে হয়তো উত্তরটা পাবেন। আমরা পরবর্তী প্রতিবেদন দেখার আগে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। সার্চ কমিটি যেখানে আপনি আছেন, সবশেষ কি অবস্থা, কিভাবে চলছে, একটু যদি বলা যায় কিছু।
সার্চ কমিটিতে আমাদেরকে মূলত প্রথমে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল যে বোর্ডে এই আপনার যতগুলো ফেডারেশন রয়েছে এই ফেডারেশনগুলোতে যে আপনার নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া আপনি জানেন এখানে কিন্তু আপনার যে নির্বাচনটা হয় সেটা কোনো মতে কিন্তু আপনার লজিক্যাল না এবং অনেক ধরনের জটিলতা এখানে রয়েছে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে এখানে প্রায় একই মুখ আপনি ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি সব কমিটিতে। 15-20 বছর ধরে একই পদে অনেকে বসে রয়েছেন। আমি 15-20 বছর বললাম, আপনি দেখবেন যে এখানে 30 বছর 40 বছর ধরেও কিন্তু একই পদে এক একজন বসে রয়েছেন। তো এই লুপহোলসগুলো দূর করার জন্য এবং গঠনতন্ত্র যে প্রক্রিয়ায় আপনার প্রত্যেকটা ফেডারেশনের গঠনতন্ত্র রয়েছে এখানে প্রচণ্ড লুপহোলস রয়েছে। এখানে আমি ছোট্ট একটা শুধু বলি, সেটি হলো যে আপনি দেখবেন যে গঠনতন্ত্র অনেক ফেডারেশনের গঠনতন্ত্র শুধু আমরা যেরকম দেখি না যে কাট অ্যান্ড পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেরকমভাবে কিন্তু কাট অ্যান্ড পেস্ট করে আপনার অমুক ফেডারেশনের নামটা শুধু চেঞ্জ করে করা হয়েছে, কিন্তু আপনি পুরোপুরি বাদ বাকি এগুলো তৈরি করা হয়েছে। এবং অনেক ফেডারেশন যেটা আপনার অ্যাসোসিয়েশন হওয়ার মতো আপনার মর্যাদা রাখে না, তাদেরকে আপনি পূর্ণ মর্যাদায় আপনি ফেডারেশন দেওয়া হয়েছে। অথচ তাদের যে আপনার কিছু শর্তাবলী রয়েছে যে আপনাকে এখানে আনুষ্ঠানিকভাবে আপনাকে প্রত্যেক বছর ন্যাশনাল করতে হবে, গেমস করতে হবে, আয়োজন করতে হবে, সেইগুলোর কোনো কিন্তু মানে হদিসই নেই। অথচ তারা ফেডারেশন হিসেবে টিকে রয়েছে। এই সব লুপহোলসগুলো যাতে না থাকে সামনে, এই কোন প্রক্রিয়ায় আপনি নির্বাচন হবে এবং এইসব লুপহোলসগুলো যাতে না থাকে সেটার একটা সমাধান করার দায়িত্ব রয়েছে আমাদের কাছে। হোপফুলি সেটা আপনারা খুব দ্রুত করার চেষ্টা করছেন সমাধান। আমরা পরবর্তী প্রতিবেদনে যাই, বিসিবির একটা আপডেট জেনে আসি। মিরপুরের হোম অফ ক্রিকেটে সুইমিং পুলের পাশাপাশি নতুন মসজিদও নির্মাণ করতে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার সরেজমিনে প্রকৌশলীদের সাথে নিয়ে সুইমিং পুলের নির্মাণ স্থান পরিদর্শন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জিমনেশিয়ামে দেখা হয় ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর সাথেও। বিশ্বের অনেক ক্রিকেট স্টেডিয়ামে আছে সুইমিং পুল, যে পুল কাজে লাগে ক্রিকেটারদের ফিটনেসের জন্য, সেই সাথে পুল থেকে অর্থ উপার্জন করে বোর্ডগুলো। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের হোম অফ ক্রিকেটে বানাতে যাচ্ছে সুইমিং পুল। মিরপুর স্টেডিয়ামের জিম ও একাডেমি ভবনের পাশের এই ফাঁকা জায়গাটিতেই হবে সুইমিং পুল। বৃহস্পতিবার সুইমিং পুল নির্মাণ কাজের জন্য ইঞ্জিনিয়ারদের সাথে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করতে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু প্রচলিত একটি প্রবাদ যেন মিলে গেল ফারুকের সাথে। রদ দেখা আর কলা বেচা দুটো কাজই হয়েছে একসাথে, অর্থাৎ এক কাজ করতে গিয়ে হয়েছে আরেক কাজ। সুইমিং পুল এরিয়া দেখতে গিয়ে জিমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর সাথে দেখা হয়েছে বিসিবি সভাপতির। নিশ্চিতভাবেই কথা হয়েছে দুজনের। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা শান্ত জিমে কাজ করছিলেন ফিটনেস ফিরে পেতে। এরপরেই শান্ত সহ বাকি ক্রিকেটাররা চলে গেছেন। তবে সভাপতি ইঞ্জিনিয়ারদের সাথে জায়গাটা পর্যবেক্ষণ করেছেন নিখুঁতভাবে। নতুন একটি খবরও মিলেছে, কেবল সুইমিং পুল নয়, এখানে নির্মাণ করা হবে একটি মসজিদও। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে যে নিচে থাকবে সুইমিং পুল আর উপরের অংশে নির্মাণ করা হবে মসজিদ, যেখানে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই সুযোগ পাবেন নামাজ আদায় করার। যে প্রতিষ্ঠানটি বিসিবির একাডেমি নির্মাণ করেছিল তাদের হাতেই সুইমিং পুল ও মসজিদ নির্মাণের কাজ দিয়েছে বোর্ড। দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরুর পরিকল্পনা আছে বিসিবির। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফেডারেশনগুলা যে এরকম করে বেশ অনেকদিন ধরে খেলার অভাবে আছে, ইভেন্ট নাই, বেশ অনেকগুলো ফেডারেশনই বলতে গেলে যে আছে, এক্সিস্ট করে, ইভেন্ট সেটাও আমরা অনেক সময় যাই না কারণ অ্যাক্টিভিটিস নাই। এই বিষয়গুলো কতটুকু তাড়াতাড়ি এটার অ্যাকশন নেওয়া উচিত? না দেখুন, এটা তো আপনি সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সমস্যা। কারণটা হলো যে তারা এখানে কিন্তু আপনি মন্ত্রণালয় বা সরকার কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা ফেডারেশনের সভাপতিদেরকে অপসারণ করেছে। কোনো ফেডারেশন কিন্তু আপনি ভাঙা হয়নি। কোনো ফেডারেশনে কিন্তু অ্যাডহক কমিটি গঠন করা হবে, সেটার একটা প্রক্রিয়া রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফেডারেশন ভেঙে পুরো কমিটি বাতিল করা হয়নি, শুধু প্রেসিডেন্টকে সরানো হয়েছে। তাহলে পরবর্তী প্রক্রিয়াটা কি? এবং অনেক ফেডারেশনের সাধারণ সম্পাদক পালিয়ে গিয়েছেন, তারা অনেকে পদত্যাগপত্র দিয়েছেন এবং অনেকে পালিয়ে গিয়েছেন। তো সেই ভ্যাকেন্সিটা রয়েছে, তো সেই ভ্যাকেন্টটা পূরণ করার দায়িত্বটা কি সেটা গঠনতন্ত্রে স্পষ্ট রয়েছে যে যদি প্রেসিডেন্ট না থাকেন তাহলে আপনার সাধারণ সম্পাদক অথবা ভাইস প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি সেই দায়িত্বটুকু পালন করবেন। সেক্রেটারি যদি না থাকেন তাহলে জয়েন্ট সেক্রেটারি যিনি রয়েছেন তিনি করবেন। সেটাও যদি না থাকে তাহলে আপনি এরকমভাবে প্রক্রিয়া কিন্তু রয়েছে। ইভেন আপনি সাধারণ যে সদস্য যারা রয়েছেন তারাও এই দায়িত্বটুকু পালন করতে পারেন, কিন্তু তাই বলে আপনি পুরো ফেডারেশন স্থবির করে দিবেন, খেলাধুলা বন্ধ করে দিবেন, এটা তো হতে পারে না কোনো মতেই। সো আমার মনে হয় যে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর এই সমস্যা এবং তাদেরকে এটা দূর করতে হবে। তারা এখন কেন এই কোনো ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে নেই বা স্থবির হয়ে গিয়েছেন, এটা আমার তো মানে এটা আমি মনে করি যে এটা তাদের অদক্ষতার অভাব। একটু এখানে অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে এই সব ধরনের প্রশ্ন আসলেই যেটা বলে ফেডারেশন, পৃষ্ঠপোষকের অভাব, অর্থাভাব।
তো এই বিষয়গুলোর জন্য কি ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিছু করার আছে? দেখুন, আমরা তো সবসময় শুনে আসি যে শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাব এবং আপনার যে কোনো এই খেলার মধ্যে স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না। তো এটা তো এই সময়ের সমস্যা না, এটা তো আপনি সারা বছর ধরে করে আসছেন এবং আপনি যে এই ফেডারেশনটা চালাবেন এবং আপনি জানেন যে এখানে জটিলতাটা কী বা সমস্যাটা কী, সেটা জেনেই তো আপনি এখানে নির্বাচিত হয়ে এসেছেন, সেটা জেনেই তো আপনি এখানে দায়িত্বটুকু নিতে এসেছেন। তাহলে এই 4 বছর বা 5 বছর বা 15 বছর ধরে অনেকে একটা ফেডারেশনে বসেছিলেন, তারা এই সমস্যার সমাধানটা কেন করেননি? আমি তো মনে করি প্রশ্নটা সেটা করা উচিত যে 15 বছর 20 বছর ধরে এক একটা ফেডারেশনে বসে রয়েছেন, তো তারপরও তারা সেই সমস্যার সমাধান বা আর্থিক সমস্যার সমাধান কেন করতে পারেননি, এবং সেটা না করতে পেরে এখনও সেই পদে কেন বসে থাকার জন্যে আপনার মানে একদম পুরো যেটাকে বলে যে কোনো মূল্যে বসে থাকার একটা চেষ্টাটুকু করে যাচ্ছেন। এটা কেন, এটা একটা প্রশ্ন থেকে যায় এবং আসলেই অনেক কিছু এখানে রয়েছে। কাজের অগ্রগতি আরো দ্রুত হোক সেটাই প্রত্যাশা। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই বিশেষ দিনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কথা বলার জন্য। ওডিআই র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নাম সরিয়ে নিয়েছে আইসিসি, কিন্তু কেন? ওয়ানডে ক্রিকেটে তো এখনো বিদায় বলেননি দেশসেরা এই অলরাউন্ডার। আইসিসি অবশ্য সাকিবের নামটা সরিয়েছে নিয়ম মেনেই। লাল সবুজের জার্সিতে সাকিব শেষবার ওয়ানডে খেলতে নেমেছিলেন 2023-এর 6 নভেম্বর। নিয়মানুযায়ী 1 বছর ধরে কোনো ক্রিকেটার নির্দিষ্ট ফরম্যাটে না খেললে মুছে দেওয়া হয় তার নাম। একজন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নামের সাথে নাম্বার 1 তকমা জড়িয়ে 22 গজের ক্রিকেট মাতিয়েছেন ইচ্ছে খুশি, সমহিমায় নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। তবে এর সবকিছুই কি এখন শুধুই অতীত? প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2009 এবং একই বছর ক্রিকেটার অব দ্য ইয়ারের জন্য মনোনয়ন পান। দ্য উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। ওই 2009 সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড গড়ে সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা। এর 10 বছর পর এলো 2019 বিশ্বকাপ। ইংল্যান্ডের সেই ওয়ানডে বিশ্বকাপে প্রায় 87 গড়ে 606 রানের পাশাপাশি নিলেন 11 উইকেট। বিশ্বকাপের মঞ্চে ব্যাটে বলে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়ে হয়ে উঠলেন সব্যসাচী। সাকিব তখন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। ক্রিকেটের যে কোনো ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তালিকায় তাকালে লাল সবুজের পতাকাটা অন্তত দেখা যেত সাকিবের কল্যাণেই। বদলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন বদলে গেছে ব্যাটে বলের ধার, তেমনি মাঠের বাইরের নানা সমালোচনার জাঁতা কলে পিষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছেন নাম্বার 75। এই যেমন আইসিসির র্যাঙ্কিংয়ে চোখ বোলাতেই ধরা দিল বিস্ময়, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকাতেই নেই সাকিবের নাম। সম্প্রতি টি-20 ক্রিকেটের ইতি টানায় সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্নভঙ্গ হওয়ার পর এই ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনা তো সাকিবের ছিলই। তবে কেন সাকিবের নাম সরিয়ে নিল আইসিসি? প্রশ্নের উত্তর, আইসিসি সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়েছে নিয়ম মেনেই। কোনো নির্দিষ্ট ফরম্যাটে 1 বছর কোনো ম্যাচ না খেললে আইসিসি চলমান র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে ফেলা হয় তার নাম। একই ঘটনা ঘটেছে সাকিবের ক্ষেত্রেও। 2023 সালের 6 নভেম্বর ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে আলোচিত সেই টাইমড আউটের ম্যাচ, এরপর লাল সবুজের জার্সিতে আর ওয়ানডে ক্রিকেট খেলেননি সাকিব। সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারও ঢুকে পড়বেন আইসিসির র্যাঙ্কিংয়ে। তবে রাজনৈতিক দোলাচলের পর দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান আর উইন্ডিজ সিরিজেও দেখা নেই সাকিবের। তাই উঠছে আবারও সেই প্রশ্ন, সাকিবের গেছে যে দিন একেবারেই কি গেছে? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।